কমপ্লেক্সে জোড়া লাগাই, পেইন এন্ড ফিভার, লাম্প এন্ড পেইন, এরকম জোড়া লাগানো যাবে না। চিফ কমপ্লেন এক লাইন হবে, লাম্প ফর এত ডেজ, পেইন ফর এত ডেজ, ঠিক আছে। এবং এটা লিখতে হবে হচ্ছে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি, অথবা তুমি, আমি এটাই পছন্দ করি, সিভিয়ারিটিটাই পছন্দ করি, অথবা ক্রনোলজিক্যালিও তুমি করতে পারো, ঠিক আছে। আচ্ছা, যে কোনো লং কেস করার আগে মাথায় রাখবা, যদি আসেন দাদু আসেন, থ্যাংক ইউ, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, যে কোনো লং কেস করার আগে খেয়াল রাখবা কয়েকটা জিনিস, যে এই ডিজিজটা ডায়াগনোসিস করতে আমার কি কি লাগবে, কি কি হিস্ট্রি লাগবে, ওই হিস্ট্রিগুলো যেন তোমার হিস্ট্রির মধ্যে থাকে। এই ডিজিজটার ডিফারেন্সিয়ালস কি কি আছে মাথায় রাখবা, এবং ওইগুলা যেন এক্সক্লুড করার জন্য জিনিস তোমার কাছে থাকে। এটা যদি কোনো ক্যান্সার হয়, তাহলে এই রোগে মেটাস্টেসিস আছে কি নাই সেটা জানার জন্য ফিচারগুলো তোমার লং কেসের মধ্যে আসা লাগে। এখন আসি, আমরা যেহেতু এখন কার্সিনোমা ব্রেস্ট করবো, কার্সিনোমা ব্রেস্টের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে কি কি। তাহলে কার্সিনোমা ব্রেস্টের ডিফারেন্সিয়াল কি কি হতে পারে? একটা তো কার্সিনোমা ব্রেস্ট, নাম্বার 2 ডিফারেন্সিয়াল ফাইব্রোঅ্যাডেনোমা ব্রেস্ট, নাম্বার 3 ডিফারেন্সিয়াল দুইটার একটা বলি ফাইব্রোসিস্টিক ডিজিজ, মাস্টাইটিস, এগুলোতে আসলে ব্রেস্ট অ্যাবসেস, ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস এটা হতে পারে। আরেকটা টিউবারকুলোসিস বলতে পারো, তিনটা বললেই না, 4 নাম্বার বলতে গেলে টিউবারকুলোসিস বলতে পারো। এখানে কিছু টেকনিক আছে, ভাইয়া 4টা ডিডি বলছি না, এই 4টা ডিডি সম্ভবত বেলিলাভ অথবা এসআরবি কোনো এক বইয়ে আছে। স্যাররা সাধারণত দেখে তুমি কি চটি পড়ে আসছো না বই পড়ে আসছো, এরকম দিয়ে তোমরা যারা এই যে ফাইব্রোসিস্টিক ডিজিজ বলছো এবং হচ্ছে এই আরেকটা জানি কি বলছো মাস্টাইটিস বলছো, এগুলো আমাদের বিভিন্ন লং কেসের বইতে লেখা আছে। ওই বইগুলো খারাপ না, ভালো, কিন্তু এরকম কিছু কিছু জিনিস ঝামেলা আছে। তো ওইটা দিয়ে বোঝা যায় যে আসলে তুমি কি করে আসছো। ওইটা যদি কারেকশন করে করো তাহলে কিন্তু তোমার হয়ে গেল। তো তোমরা যখন করবে এই জিনিসগুলো একটু কারেকশন করে করবে, ঠিক আছে। যেহেতু সিএ ব্রেস্ট মেটাস্টেসিস হতে পারে, মেটাস্টেসিসের ব্যাপারটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে আমরা আসি হিপ কমপ্লেক্সে কি হবে। সিএ ব্রেস্টের কমপ্লেক্স কি হবে? লাম্প। কোথায় লাম্প? লাম্প ইন রাইট অর লেফট ব্রেস্ট ফর 1 year, অর যে কোনো একটা, একদম সিম্পল। নাম্বার 1 অনেক সময় হতে পারে এই একটা কমপ্লেন্টই বলতে পারে, তার কিছু বলতে। নাম্বার 2 কমপ্লেন্ট বলতে পারে যে আগের যে পেশেন্টটা দেখলাম না আমরা, আলসারেশন ওভার দ্য স্কিন অফ লেফট ব্রেস্ট অথবা রাইট ব্রেস্ট ফর 5 months, 4 months, 3 months, যাই বলো না, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 3 পেইন থাকতেও পারে, নাও থাকতে পারে। সবসময় সাধারণত পেইন থাকে না। পেইন যখন থাকে তখন বোঝা যায় যে এটা অ্যাডভান্স কেস হয়ে গেছে, বুঝছো। তাহলে এই আমার কমপ্লেন্ট। এখন আসি আমরা মানে আমাদের যে যেটাকে বলি আমরা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস পেশেন্টের ভাষায় হইতে হবে, লেমেন্স টার্মে হইতে হবে। এখানেও আমাদের লং কেসের বইগুলোতে ভুল আছে কিছু কিছু জায়গায়, আমি বলতেছি কোথায় কোথায় ভুল আছে। তো এটা বলতে হয় অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট, she was reasonably well 1 year back, then she noticed a lump in her left breast or right breast, ঠিক আছে। এতটুকু বলে সিম্পল থাকো, এখানে বলতে চাও না অমুক কোয়াড্রেন্ট তমুক কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট কি পেশেন্ট বোঝে? পেশেন্ট যখন তোমাকে হিস্ট্রি দিতে কোয়াড্রেন্ট বলছে, তাহলে তুমি এখানে কোয়াড্রেন্ট কেন বলবা? তোমরা তোমাদের বইগুলাতে 2 ভাগ কোয়াড্রেন্ট বলছে, এখানেই ধরবে তোমাকে যে তুমি যখন হিস্ট্রি অফ দ্য প্রেজেন্ট বলছো কোয়াড্রেন্ট কেন বললা। সিম্পল থাকো না, এটা লাম্প। এখন তুমি লাম্পটার নেচার দিবা। নেচার কিভাবে দিবা? যে she noticed the lump in her left breast, কোয়াড্রেন্ট বলছে না, জানি তো, আমরাও তো এগুলা বই পড়ছি। একটা সময় তো এগুলা বইও পড়ছি। শোনো, লং কেসের গোবিন্দ স্যারের একটা শীট আছে, আমাদের পরীক্ষার আগে লিখছিল, আমাদের না 43-এ পরীক্ষার আগে লিখছিল। ওইটা লেখা বলছিল 14 রজনী জায়গা তো লেখা শীট লিখছি। এরা মুখস্থ করে আইসা আমার বইলা দিলে তো আমি খুশি হয়ে যাই। ভালো, খারাপ না, মানে অ্যাজ এ হোল জিনিসগুলা ভালো, বুঝছো। তারপরে হচ্ছে এই যে সোয়েলিং বললাম রেহাতোডেস, হুইচ ইজ গ্র্যাজুয়ালি ইনক্রিজিং ইন সাইজ, ইনিশিয়ালি ইট ওয়াজ পেইনলেস, ঠিক আছে। ইনিশিয়ালি ইট ওয়াজ পেইনলেস, বাট ফর লাস্ট 2 months or 3 months the swelling
the swelling is increased more rapidly, মানে তুমি এটা অ্যাগ্রেসিভনেস বোঝাচ্ছ যে এটা আরো বেশি বেশি পরিমাণে এভাবে হচ্ছে র্যাপিডলি ইনক্রিজ হচ্ছে। এখন হচ্ছে তারপরে তুমি বললা পেইন যদি থাকে তখন তুমি এই জায়গাটাতে পেইন অ্যাড করলা, নাহলে তোমার এখানে পেইন অ্যাড করার দরকার নাই, ঠিক আছে। তারপরে তুমি এখানে চলে যাবা হচ্ছে মেটাস্টেসিসের কোশ্চেন। মেটাস্টেসিসের কোশ্চেন কি কি, কোথায় কোথায় মেটাস্টেসিস হতে পারে সেই অনুযায়ী বলবা। কোথায় কোথায় যেতে পারে, অপোজিট ব্রেস্টে যেতে পারে, লাংসে যেতে পারে। লাংসে যেতে পারে যে এটা তুমি কি বলবা, নো হিস্ট্রি অফ কাপিং আউট অফ ব্লাড মিক্সড স্পুটাম, নো হিস্ট্রি অফ কাপিং আউট অফ ব্লাড মিক্সড স্পুটাম। এটা হিমোপ্টাইসিস বললে এটা তুমি সেলিয়েন্ট ফিচার হিমোপ্টাইসিস বলতে পারবা, কিন্তু তুমি এটা যখন মানে ডিস্টার্ব প্রেজেন্ট ইলনেস লিখবা তখন এটা হিমোপ্টাইসিস বলা যাবে না। নো হিস্ট্রি অফ ব্লাডিং অফ ভিশন, নো হিস্ট্রি অফ হেডেক, নো হিস্ট্রি অফ অ্যাবডোমিনাল পেইন, নো হিস্ট্রি অফ বোন পেইন, নো হিস্ট্রি অফ ইয়েলোইশ ডিসকালারেশন, ঠিক আছে। মানে আমি কিন্তু সবগুলা কভার করে ফেলছি অলরেডি। আর অ্যাবডোমিনাল সুয়েলিং, অ্যাবডোমিনাল সুয়েলিং কেন হতে পারে, পেরিটোনিয়ামে যদি সিডনি হয় বা যদি অন্য কোনো কিছু যদি থাকে, এই তাহলে এগুলো দিয়ে আমি মেটাস্টেসিসটাকে এক্সক্লুড করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এখন পেশেন্ট আমাদের কাছে ভর্তি হয়েছে, আমি প্রেজেন্ট ইলনেসের হিস্ট্রি নিয়ে ফেলছি, এখন আমি পাস্ট ইলনেসের হিস্ট্রি নেব। পাস্ট ইলনেসের হিস্ট্রিতে কি কি আছে, পেশেন্ট হ্যাজ নো সিগনিফিকেন্ট পাস্ট ইলনেস, যে কোনো একটা কিছু যদি থাকে ওইটা বলবা যে শি ইজ ডায়াবেটিক ফর এত ইয়ার্স অ্যান্ড শি হ্যাজ নো হিস্ট্রি অফ অ্যাজমা, এই জিনিসগুলো এভাবে বলবা, ঠিক আছে। এখন ব্রেস্টের কেসে তুমি যখন হিস্ট্রি নিবা মিস করবা দুইটা জিনিস, এবং এই দুইটা জিনিস মিস্টেক মানে বড় মিস্টেক। ব্রেস্টের তো প্রেজেন্ট ইলনেস খুব বেশি বড় না, প্রেজেন্ট ইলনেস কিন্তু ছোট। প্রেজেন্ট ইলনেসে কিন্তু লেখার মতো বেশি কিছু নাই, ভাইয়া যে কথাগুলো বলছি এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে মিউচুয়াল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, আরেকটা হলো না মিউচুয়াল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, কন্ট্রাসেপটিভ বলতে পারবো। এখন আসি মিউচুয়াল হিস্ট্রি কেন ইম্পর্টেন্ট, লং রিপ্রোডাক্টিভ লাইফ, সহজ করতে কথা মনে রাখো, পরীক্ষার সময় বলতে পারো। আর লং রিপ্রোডাক্টিভ লাইফ তার মানে হচ্ছে আর্লি মেনার্কি, এটাই তো লং রিপ্রোডাক্টিভ লাইফ, ঠিক আছে। এটা আছে কিনা দেখবা। তারপরে হচ্ছে ফ্যামিলি হিস্ট্রিতে কি কি দেখবা, একদম স্পেসিফিক বলবা যে মায়ের আছে কিনা, খালার আছে কিনা, এই দুইটাই ইম্পর্টেন্ট। মায়ের আছে কিনা, খালার আছে, ঠিক আছে। তাহলে ফ্যামিলি হিস্ট্রি বড় হয়ে গেল। কন্ট্রাসেপশন হিস্ট্রি, কন্ট্রাসেপটিভ হিস্ট্রিটাও এখানে তুমি নিয়ে ফেলবা, ঠিক আছে। আর বাকি হিস্ট্রি অ্যাজ ইউজুয়াল, এখানে আলাদা কোনো কিছু নাই। প্রেজেন্টেশন বুঝছো তো? আচ্ছা, প্রেজেন্টেশন যখন ধরো প্রেজেন্ট করবা, প্রেজেন্ট করার একটা আর্ট আছে, এটা শিখে নিবা। যেমন হচ্ছে এভাবে প্রেজেন্ট করতে পারো যে মিসেস অমুক এত ইয়ার্স ওল্ড, হেলিং ফ্রম ক্যারানিগঞ্জ, admitted in Nickford Hospital surgery unit with the complaints of lumping the right breast for 1 year and discharge from over the skin of this lesion for 5 months. Pain for echo যদি থাকে আর কি, না থাকলে বলার দরকার নেই। According to the statement of the patient, she noticed, সরাসরি চলে যেতে পারো reasonably well। এটা হলো মানে কে জানি শিখাইতেছে সবাই বলে, এটা মেডিসিনের ক্ষেত্রে বেশি লাগে, আমাদের ক্ষেত্রে অত ইম্পর্টেন্ট না, বাট বলতে পারো, বললে ক্ষতি নেই। Reasonably well, 1 year back, then she noticed a lump in her right breast, which is gradually increasing in size, which was painless, and initially the size was increased slowly, but for last 2 months, the swelling is increasing rapidly. ঠিক আছে, বললাম। এরপরে হলো মেটাস্টেসিসের যে ফিচারগুলো বললাম, এগুলো সুন্দর মতো বলে ফেললাম। ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকলে ফ্যামিলি হিস্ট্রি বললাম, কন্ট্রাসেপটিভ হিস্ট্রি থাকলে কন্ট্রাসেপটিভ হিস্ট্রি বললাম, অন্যান্য যে পজিটিভ হিস্ট্রিগুলো আছে সবগুলো বলে ফেললাম। তারপরে তুমি এক্সামিনেশন ফাইন্ডিং, ঠিক আছে। এখন আসো এক্সামিনেশন ফাইন্ডিংস কি কিভাবে এক্সামিনেশন করতে হবে, ঠিক আছে। আমি আগে এক্সামিনেশনের মেথডগুলো তোমাদের উপর দেখাই দিই, তারপরে পেশেন্টের উপর দেখাবো। কারণ হলো এই জিনিসগুলা আস্তে আস্তে দেখাইতে গেলে পেশেন্টটা অনেক বেশি তোমার মানে এক্সস্টেড হয়ে যায়। কারণ একটা মানুষের প্রাইভেট পার্ট এতক্ষণ ওপেন আসলে রাখা যায় না, তাই না। মানুষ তো যত কিছুই শিখি না কেন সবার আগে মানুষ, তাই না, এটা আগে খেয়াল রাখতে হবে। তো যে ব্রেস্টের নিয়ম হলো যে প্রথমে আমরা কি করবো, অ্যাজ এ হোল তুমি যখন সার্জারি তোমাকে বলে এক্সামিনেশন করে দেখাও, তুমি তো প্রথমে পারমিশন নিবা, কনসেন্ট নিবা। কোন রোগী, রোগী নিয়ে আসছেন, কোথায় বাইরে রাখছেন, একটু অপেক্ষা করেন, ভেতরে খালি হোক।
তোমরা কি পালপেবল লিম্ফ নোড দেখছো? কখনো লিম্ফ নোড পালপেট করে দেখছো? রোগী আছে, রোগী লিম্ফ নোড বায়োপসি নেওয়ার জন্য আসছে। এই রোগীটাই লিম্ফ নোড বায়োপসি। আচ্ছা, যেটাই হোক, আমরা এখন পড়াশোনায় আসি আবার। তাহলে যখন আমরা দেখবো পারমিশন নিলাম, নেওয়ার পরে স্ক্রিনিং দিলাম, তারপরে পেশেন্টকে তোমার হচ্ছে আমাদের পজিশন করতে হবে। পজিশন আমরা পেশেন্টকে কিভাবে করব? আমরা সাধারণত 3টা পজিশনে দেখবো। প্রথমে হচ্ছে আমরা 3টা পজিশনে দেখবো। পেশেন্টকে ধরো এক্সপোজ করলাম, ঠিক আছে? এই যে মা, বাবা, চাচা, চাচি, এগুলা পরীক্ষার সময় সাবধানে বইতে হয়। আচ্ছা, যাই হোক, পেশেন্টকে এক্সপোজ করলাম, এক্সপোজ করার পর নর্মাল পজিশনে দাঁড়ায় দেখবা। নর্মাল পজিশনে দাঁড়ায় আমি কি দেখবো? সিমেট্রি। দুই ব্রেস্টের মধ্যে সিমেট্রি আছে কিনা, ঠিক আছে? দুই ব্রেস্টের মধ্যে সিমেট্রি দেখবো, এবং কোন ব্রেস্টে কোনো অ্যাবনর্মালিটি লাগে কিনা, নিপলটা ইনভার্টেড কিনা, পিউডিওরেন্স অ্যাপিয়ারেন্স আছে কিনা, এগুলা দেখবো, ঠিক আছে? এগুলা কিন্তু অথবা কোনো আলসারেশন কোনো কিছু আছে কিনা, এজ এ হোল তুমি দেখে নিলে আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার আসি নেক্সট ওয়ান। এটা নেফ্রোলজির রোগীটা। এটা হলো ফার্স্ট পজিশন, ঠিক আছে? সেকেন্ড পজিশন কি? সেকেন্ড পজিশন হচ্ছে মাথার উপরে হাত উঠাবে, এভাবে ধরবে, একদম দেখাই দিলাম, এভাবে হাত ধরবে, ঠিক আছে? এবারও একই জিনিস দেখবা, ঠিক আছে? আবারও একই জিনিস দেখবা, ঠিক আছে? একটু অভিনয় করে একটু এরকম ওরকম দেখবা। পজিশনে বসে পরীক্ষাটা জাস্ট মানে ডিপেন্ড করে হাউ ইউ অ্যাক্ট। পরীক্ষার নাম্বার ডিপেন্ড করে হাউ ইউ অ্যাক্ট। যে যত ভালো অভিনয় করতে পারে তার পরীক্ষা তত ভালো হয়। দেখলাম, ঠিক আছে? তারপরে আবার কি দেখবো? কোমরে হাত দিতে বলবো। এই যে কোমরে হাত দিয়ে একটু সামনের দিকে ঝুঁকতে বলবো, কোমরে হাত দিয়ে সামনের দিকে ঝুঁকতে, ঠিক আছে? দেখলাম, ঠিক আছে, হলো। তাহলে আমাদের দেখা শেষ। দেখার পরে আমরা কি করব? পালপেট করব। পালপেট করার আগে কি জিজ্ঞাসা করবো? ব্যথা আছে? আপনার কোথাও ব্যথা আছে? এখন হলো পালপেট করার নিয়ম কি? আগে কোন ব্রেস্ট ধরবো? আমরা কি আগে লেফট নর্মাল নাকি অ্যাবনর্মাল? সবসময় নর্মাল। ধরো আমরা ধরে নিলাম যে তার রাইট ব্রেস্টে ধরবো, আমরা আগে কোনটা করবো? লেফট ব্রেস্ট। আমরা পালপেট করবো কোনটা? ধরো আমরা বললাম যে কোনটা রাইট, এটা রাইট। এখন আসি, ব্রেস্টের কি অ্যানাটমি বুঝতে হবে। অ্যাক্সিলারি টেলটা কোন দিকে থাকে? অ্যাক্সিলার দিকে। ব্রেস্টের তো কোয়াড্রেন্ট গুলো জানো তো। আমরা প্রথমে ব্রেস্টের টেম্পারেচারটা দেখছি নরমালি, এরপরে আমরা ব্রেস্টের কি করবো? কোয়াড্রেন্ট গুলাকে পালপেট করবো। কোয়াড্রেন্ট পালপেট করার নিয়ম আছে, এই নিয়ম দেখেই বুঝবে তুমি কতটা প্রফেশনাল। নিয়ম হলো কি? তুমি হাত না উঠায়া ভেতর থেকে বাইরের দিকে যাবা, হাত না উঠায়া ভেতর থেকে বাইরের দিকে যাবা। এই যে দেখো, যেহেতু আমি এখন আগে লেফট ব্রেস্টে ধরতেছি, এভাবে হাত দেওয়া মানে পেশেন্টকে অ্যাসিউরেন্স দেওয়া। এই যে আমি প্রথমে ধরবো, এটাকে কি বলি আমরা? আপার এন্ড ইনার। আপার এন্ড ইনারের প্রেশার মানে আমি পালপেট করলাম, ঠিক আছে? এরপরে ধরবো হচ্ছে লোয়ার এন্ড ইনার কোয়াড্রেন্ট, তারপরে ধরবো হচ্ছে ঠিক আছে? আচ্ছা, তারপরে ধরবো হচ্ছে এটা কি? এই জায়গাতেই কিন্তু ইনসিডেন্স সবচেয়ে বেশি, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা এই যে একদম এটাতে অ্যাক্সিলারি টেল পর্যন্ত চলে যাবো। দেখো, এটা দেখতে সুন্দর হইলো না? আমরা যদি নিজেরা যদি ইচ্ছা মতো বলতাম একবার এখানে, একবার এখানে, একবার এখানে, একবার এখানে, খারাপ দেখা যায়। তো মেথড হচ্ছে এইখান থেকে এই এই এই, ঠিক আছে? এরপরে হলো নিয়ম তোমার নিপল স্কুইজ করা। এটা আমাদের দেশে আমরা এক্সামিনাররা মানে যে ক্যান্ডিডেট সেই করে, বাইরের দেশগুলোতে পেশেন্টকে করতে বলবো, ঠিক আছে? জাস্ট দুইটাই জেনে রাখা। মানে ইন্টারন্যাশনাল পরীক্ষাগুলোর নিয়ম হলো পেশেন্ট স্কুইজ করবে, কিন্তু আমাদের এখানে নিপলে আমরা নিজেরাই স্কুইজ করি কোনো ডিসচার্জ আছে কিনা দেখার জন্য। তাহলে এটা আমরা নর্মাল দেখে ফেললাম, এবার আমরা অ্যাবনর্মাল ব্রেস্ট দেখি। ওর ব্রেস্ট দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে দেখো, মানে এই জিনিসগুলো আমি পেশেন্টের উপরে আসলে তোমাদেরকে এত মানে বিশ্বাস করা যায় না, কমফোর্টেবলি দেখাইতে পারতাম, বুঝছো? এই দেখো, থ্যাংক ইউ রাফি। ইনারের আপার এখান থেকে ধরলাম, এই এই এই, ঠিক আছে? মানে মেথডটা কিন্তু সুন্দর। এটা হয়তো বা কোনো বইয়ে লেখা নাই, বাট এখানে তোমার অনেক প্রফেশনালিজম আছে। আবার এই একই রকম ভাবে তুমি এইভাবে দেখে ফেলো। এখানে একটু এক্সট্রা আছে, ধরো আমরা আপার এন্ড আউটার কোয়াড্রেন্টে লাম্প পাই। লাম্প যদি পাই তখন আমাকে এই লাম্পের সাইজ মেজার করতে হবে, ফিক্সিটি দেখতে হবে, ঠিক আছে? কনসিস্টেন্সি দেখতে হবে,
এবং এটা আন্ডারলাইন স্ট্রাকচারের সাথে আছে কিনা সেটা দেখার জন্য পেশেন্টকে কি করতে বলতে হবে, হাত কি করতে বলতে হবে। আমি যদি পেক্টোরালিস মেজরকে যদি টট করতে চাই কি করতে হবে, পেছনে পেছনে হাত এখানে পেছনে নিতে হবে, কোমরে হাত দিলেও হবে, পেছনে নিতে হবে, পেছনে না, ঠিক আছে। এরকম দেখবো, আবার কোমরে হাত দেন, ঠিক আছে। এরকম ধরো আমি এখানে পাইলাম যেটা, এগুলো অভিনয় তোমাকে করতে হবে। তুমি স্কিনের সাথে ফিজিটি আছে কিনা দেখতে হবে, ফিজিটি অরেঞ্জ বোঝার জন্য তোমাকে এটা দেখতে হবে, বুঝতে পারলা? ও আবার দেখতে না পারে। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের ব্রেস্টের প্রপার এক্সামিনেশন কিন্তু শেষ। এখন আমরা করবো এক্সিলা এক্সামিনেশন, একই রকম, প্রথমে নর্মাল সাইজ, তারপরে প্যাথোলজিক্যাল সাইজ। মোবিলিটি দেখার জন্য অ্যাক্সিস বরাবর দেখবা, মাসেলের যে অ্যাক্সিস আছে এই বরাবর, এই বরাবর, জাস্ট দুইটা দিক বরাবর। স্কিনটা এভাবে উঠে দেবে, ঠিক আছে, ওভারলাইং স্কিনটা দেখবা উঠে হলো। এবারে আসি এক্সিলা এক্সামিনেশন। এক্সিলা এক্সামিনেশনের অনেক রকমের মেথড আছে, এক একজন এক একটা ফলো করে, যে কোনো একটা ফলো করবা। আমি যেটা ফলো করলাম সেটাই দেখাই দিই। হ্যাঁ, আমরা আগে বলছিলাম এটা দেখবো, তাই না? যদি আমরা এটা যদি দেখি, ধরো এটা হচ্ছে কোন সাইড, লেফট সাইড, তাহলে আমার নিয়ম হলো যে আমি পেশেন্টকে কি করবো, এই হাতটা কোনো কিছুর উপর রেস্টে রাখবো। ধরো কেউ কেউ এক্সামিনেশন করে যে এটাকে এভাবে ধরে, আমি এমআরসিএস এর জন্য যেভাবে শিখছিলাম এভাবে ধরতাম, তো আমার কাছে মনে হয়েছে এটাই বেশি ধরে। আমাদের দেশে এটা করতে গেলে তোমাকে খায় দিবে। এভাবে শিখেছে দেবাশিস স্যার তো এমআরসিএস করা, এই জন্যই তো এগুলা শিখেছি, তার তো অন্য কোনো ডিগ্রি করে নাই। দেবাশিস আমাদের এখানে দেবাশিস স্যার মানে তার এফসিপিএস তে কোনো লেগে নেই, সেটা এমআরসিএস করা। এটা আমরা এভাবে আমরা সাধারণত এটা হয় কি, নিয়ম হলো তুমি কোন হাতের উপর রেস্ট করতেছো, এটা সহজে ভুল করবা না। তোমার যে হাত পেশেন্টের, ঠিক আছে, তোমার যে হাত পেশেন্টের ওই হাত, কারণ তুমি এই হাত দিয়ে বেশি ফ্রিলি মুভ করতে পারবে। তো এখানে একই কথা, এক্সিলার অ্যানাটমি জানতে হবে 5টা গ্রুপ, তুমি জাস্ট 5টা গ্রুপ চেক করে আসবে, ঠিক আছে। 5টা গ্রুপ কিভাবে চেক করতে পারি আমরা, অ্যান্টেরিয়র, ঠিক আছে, এই যে অ্যান্টেরিয়র, তুমি লিম্ফ নোড কখনো ধরছো কিনা তোমার হাতের মুভমেন্ট দেখে বুঝবে। লিম্ফ নোড খালি এমনি করে ধরলে পাওয়া যায় না, রোলিং করতে হয়, এটার নাম হলো রোলিং। এই যে রোলিং, ঠিক আছে, এটা হলো এই যে অ্যান্টেরিয়র দেখো, ঠিক আছে। অ্যান্টেরিয়র দেখার পর কি দেখলাম, ল্যাটারাল, এই যে ল্যাটারালটা হিউমেরাসে রেখেছে, এই যে যেটাকে বলে হলো অ্যাক্সিলার ল্যাটারাল ওয়াল, এখানে ল্যাটারাল ওয়াল। তাহলে অ্যান্টেরিয়র দেখলাম, ল্যাটারাল দেখলাম, তারপরে কি করবো, সেন্ট্রাল, সেন্ট্রাল দেখলাম, সেন্ট্রাল দেখার পর কি দেখবো, এপিকাল, এপিকাল দেখি ডিপ, ঠিক আছে, ডিপ। ওকে, পোস্টেরিয়রটা চাইলে এখান থেকে দেখে ফেলা যায়, আমাদের স্যাররা এটা পেছন থেকে প্রেফার করে। এই যে অ্যান্টেরিয়র, ল্যাটারাল, সেন্ট্রাল, এপিকাল, ঠিক আছে। পোস্টেরিয়রটা আমরা পরে দেখবো। আবার এই যে তারা এখান থেকে দেখাবে, দেখো যে অ্যান্টেরিয়র, ঠিক আছে, ল্যাটারাল, সেন্ট্রাল, এপিকাল। এপিকালটা দেখতে হবে তুমি যে একদম খুব মনোযোগ দিয়ে পাইতে পারবে, এই যে, ঠিক আছে। এখন হলো পারমিশন নিয়ে পেশেন্টের পেছনে যাবো, যে আপনাকে আমি একটু পেছন থেকে পরীক্ষা করতে চাই। হাতগুলো আপনি হলো এরকম করতে পারেন, এরকম, অথবা একসাথে দেখতে পারেন, ঠিক আছে। এই যে যেটা পোস্টেরিয়র এক্সিলারি, দাঁড়াও, এটা কিভাবে করছো তুমি দেখি, কিভাবে করছে না, এই যে এরকম, নাহলে তুমি এখানে ফিল্ড পাবা, নাহলে তো ফিল্ড পাবা, এটা তুমি দেখাই দিবা, তুমি দেখাই দিবা নিজে এরকম করার জন্য, তাহলে তুমি এই যে এখানে ফিল্ড পাইছো, ঠিক আছে। এই হচ্ছে ব্রেস্টের এক্সামিনেশন। তো এই এক্সামিনেশন অ্যাকচুয়ালি পেশেন্টের উপরে করা, মানে তো বেশিরভাগ আমাদের দেশে মানে পেশেন্টরা, ফিমেল পেশেন্টরা যারা বয়স্ক পেশেন্টরা, এটা আমি দেখছি মানে কান্না করে,
কিছু বলতে পারে না, কিন্তু হঠাৎ করে দেখি যে টপ 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 করে পানি পড়ে। তো এই কারণে আমি তোমাদের উপরে দেখালাম, কিছু মনে করো না আর কি, তোমরা নিজেরা শেখার জন্য। এখন পরে পেশেন্টকে কিভাবে ডিল করতে হবে আমি ওইটাও দেখাই দিব ওখানে, ওইটা অসুবিধা নেই। এখন তুমি প্রেজেন্টেশন কিভাবে বলবা, ব্রেস্টের যে তুমি দেখলা, I examine the এত ইয়ার্স ওল্ড ফিমেল অথবা ইয়াং ফিমেল with lump in the womb breast, হ্যাঁ ঠিক আছে, এক্সামিন তুমি and found there is a swelling or lump in the upper and outer quadrant of the right breast measuring about 5 cm into 3 cm. The swelling is fixed to the underlying structure but free from the overlying structure. The consistency is hard and the opposite breast is normal and there is no discharge on squeezing the nipple. ठीक है, and examination of axilla reveals multiple palpable lymph nodes present in right axilla. The largest one, the largest one is measuring about 1 cm into 2 cm and situated in the anterior group or যেই মানে গ্রুপের মধ্যে পাও সেই গ্রুপটা বলবা, and the consistency is hard and the opposite axilla, examination of opposite axilla reveals no abnormality. এগুলো শেষে বলবা, নো কথা কখনোই শুরুতে বলবা না। এক্সামিনেশন করার সময় আগে নরমাল ব্রেস্ট চেক করবা বা আগে নরমাল সাইড চেক করবা, প্যাথোলজিক্যাল সাইড পরে করবা। প্রেজেন্ট করার সময় আগে যেটা প্যাথোলজিক্যাল সেটা আগে বলবা, নরমালটা শেষে বলবা। ঠিক আছে, এগুলো হলো পরীক্ষার আর্ট এন্ড এটিকেট। না 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 না, কেন না পাইলে নাই, নট পাবলেবল, নো পালপেবল লিম্ফ নোড ইজ প্রেজেন্ট এরকম বলবা, বাট নো লিম্ফ নোড ইজ, অথবা এটাকে একটু টেকনিক্যালি বলা যায় দেয়ার ইজ নো অ্যাক্সেসেবল লিম্ফেডেনোপেথি। তুমি পাও নাকি নো অ্যাক্সেসেবল লিম্ফ থাকতে পারে না, যেটা আল্ট্রাসাউন্ড করে দেখা গেছে। আমরা যে এক্সামিনেশন করবো সব আমার হাতে নাও আসতে পারে এবং এটা আর পরীক্ষার সময় এইভাবেই বলতে হয়, নো অ্যাক্সেসেবল লিম্ফেডেনোপেথি। নো লিম্ফেডেনোপেথি বলা যায় থাকতেই পারে, তার অ্যাবডোমিনাল লিম্ফোডেনোপেথি। ঠিক আছে, তো এই হলো মানে তোমার এক্সামিনেশন ফাইন্ডিং। আরেকটা হলো লং কেসে, এটা তো লোকো রিজিওনাল এক্সামিনেশন বললাম, আমার কিন্তু সিস্টেমিক এক্সামিনেশনও লাগবে। অন্যান্য যে সিস্টেমগুলো আছে ওগুলোর এক্সামিনেশন খাতায় লিখতে হয়, বুঝছো কাহিনী? এখন আসো ব্রেস্টের ম্যানেজমেন্টের মধ্যে প্রথমে হলো তুমি ডায়াগনোসিস কি দিয়ে করবা, এটা কিন্তু ক্লিনিক্যালি ডায়াগনোসিস তুমি করতে পারবে না। তোমার ডিফারেন্সিয়াল তো বলে দিচ্ছি না, ডিফারেন্সিয়াল বলে দিচ্ছি, ক্লিনিক্যাল ডায়াগনোসিস বলবা সিএমএস বলে চুপ থাকবা। যদি বলে স্টেজ কত, তারপরে বলবা স্যার স্টেজিং করার জন্য আমরা টিএনএম স্টেজিং করার জন্য আমরা কিছু ইনভেস্টিগেশন করবো, এটা বলবা। হ্যাঁ, যদি তোমাকে বলে ক্লিনিক্যাল স্টেজ কত, তখন তুমি ম্যানচেস্টার স্টেজিং যেটা আছে সেটা করবো। ম্যানচেস্টার স্টেজিং কি হতে পারে, স্টেজ 1 হতে পারে, স্টেজ 2, 3A, 3B আর 4। এটা তো তোমরা জানো। সাধারণত আমরা পরীক্ষা দেওয়ার ট্রাই করি স্টেজ 2 পেশেন্ট, সাধারণত পরীক্ষা দেওয়ার ট্রাই করি স্টেজ 2 পেশেন্ট। টিএনএম স্টেজিংটা একটু দেখে নিও। আরেকটা গল্প বলি তোমাদের সাথে, আমরা এই যে টিএনএম স্টেজিং মুখস্থ করি না, আমি এমএসসিএস পরীক্ষা দিতে গেছি, আমার একটা কেস করছে কার্সিনোমা ইসোফেগাস। আমি তো মনে মনে খুশি, কার্সিনোমা ইসোফেগাস আমি তো পারি, একদম ফাটাই দিব পরীক্ষা। আমি জানি আমার এখানে টিএনএম স্টেজিং ধরবে, আমি টিএনএম স্টেজিং পড়ে টরে গেছি, সব মুখস্থ করে গেছি, ইসোফেগাস, স্টোমাক, কোলন, থাইরয়েড, হ্যাঁ আরো যা যা হয়, ব্রেস্ট, তারপরে হলো প্যারাথাইরয়েড, এরকম আরো বেশ কিছু মুখস্থ করে গেছি আর কি। তো আমি কাস্টমার ইসোফেগাস যখন আমি দেখতেছি যে আমার স্টেজিং এর কোশ্চেনে যাচ্ছে, আমি তো খুশি। ওমা পরে দেখলাম কি আমার একটা চার্ট দিচ্ছে, ডক্টর ইউ ক্যান ইউজ দিস স্টেজিং চার্ট ফর ইউর পারপাস। আমার তো মুখস্থই আছে। আমি তখন চিন্তা করলাম যে হায় আল্লাহ, এগুলো দিলে এত কষ্ট করে মুখস্থ কেন করবো? মানে আমার ওরা পেশেন্টের অনেকগুলা ডেটা দিতে, রিপোর্ট দিতে, দিয়ে বলছে এটা টিএনএম স্টেজিং করতে। প্রথমে আরো অনেক কোশ্চেন করছে, করার পরে লাস্টে যখন এটাতে গেছে তখন আমার স্টেজিং চার্ট দিয়ে গেছে। আমি ওই বেকার খাটনি, একদমই বেকার খাটনি। কত কষ্ট করে এই জিনিসগুলো সব, এগুলা কিন্তু এত সহজ না, সবগুলো আলাদা আলাদা কিন্তু কঠিন আছে। বেস্টেরটা লাগবে। এটা হলো T1, প্রথমে T0 মানে হচ্ছে কি পালপেবল কোনো কিছু নাই। হ্যাঁ, আচ্ছা T1 কত? আপ টু 2 সেন্টিমিটার,
আর T2 কত 5 সেন্টিমিটার, তারপরে হচ্ছে T3 কত গ্রেটার দেন 5 সেন্টিমিটার, T4 আছে চেস্ট্রাল ইনভলভমেন্ট, লোকাল মানে অ্যাগ্রেসিভনেস আর কি, ঠিক আছে। আর এন এর ব্যাপারটা সোজা জানো, কয়টা কয়টা, একটা দুইটা হলে N1, একটা থেকে দুইটা হলে N1, দুইয়ের বেশি হলে N2। কোনো কোনো নতুন এটার কি বিভিন্ন মডিফিকেশন আছে, কেউ কেউ বলে 6টার বেশি হলে N3, এটা বলতে পারলেই হবে, একটা দুইটা হলে N1, বাকিগুলা N2, তোমরা এইটুকু বলতে পারলে। ঠিক আছে, আচ্ছা গেল, তাহলে স্টেজিং এর ব্যাপার স্যাপার এগুলা গেল। এখন আসি আমরা একটা পেশেন্টের ডায়াগনোসিস কনফার্ম করবো কিভাবে, যে এটা সিএফএস কিভাবে কনফার্ম করবো, হয় নাই করা। যে কোনো ব্রেস্ট লাম্প ইনভেস্টিগেশনে আসতে হবে হচ্ছে ট্রিপল অ্যাসেসমেন্ট। ট্রিপল অ্যাসেসমেন্ট বলো, ট্রিপল অ্যাসেসমেন্ট কি কি করলাম, হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইমেজিং অ্যান্ড টিস্যু ডায়াগনোসিস, ঠিক আছে। আর তাহলে ক্লিনিক্যাল এক্সামিনেশন পর্যন্ত আমরা করছি, ইমেজিং কি করবো, আল্ট্রাসোনোগ্রাফি, কখন কোনটা করবো, 35 বলতে পারো, 35 এর বেশি হলে আর কম হলে দুই ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি করা যায়, দুই ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি করা যায়। আচ্ছা এবারে আসি আমরা, তারপরে টিস্যু ডায়াগনোসিস কি করবো, ট্রুকাট বায়োপসি, এফএনএসি আর ট্রুকাট বায়োপসি, কোনটা সুপিরিয়র, ট্রুকাট বায়োপসি, ঠিক আছে। মানে এফএনএসি দিয়ে আমরা শুধু মানে টিস্যু আনতে পারি না, জাস্ট আমরা সেল টাইপ দেখতে পারি, আইদার ম্যালিগন্যান্ট সেল প্রেজেন্ট অর নট, বাট টিস্যু বায়োপসি যখন আসে আমরা এটা একদম হিস্টোপ্যাথোলজিক্যালি অন্যান্য রিসেপ্টর স্ট্যাটাস পর্যন্ত দেখতে পারি, বুঝছো কাহিনী। আচ্ছা এখন হলো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি লাভে আসবে, স্যাররা মাঝে মাঝে জিজ্ঞাসা করে, কোনো গাইডে নাই, মাঝে মাঝে জিজ্ঞাসা করে এই সিএ ব্রেস্টের প্রগনোসিস কিভাবে দেখে, আয়েশা, আমার নাম আয়েশা নাকি জিগাও, পড়ানোর জন্য আসছি, অপারেশন হবে না বলে দেন, পড়ানোর জন্য নিয়ে আসছি, অপারেশন না, আজকে না আজকে না আজকে না, পড়ানোর জন্য, এখন পড়ানোর জন্য নিয়ে আসছে, পরে অপারেশন হবে। স্পষ্ট বিবৃতি, ঠিক আছে। আসি, এই তোমাদের নাম কি বলে সে বেশ পড়াইছে কালকে, না না বুঝবে ঠিক আছে। এটা হলো নটিংহাম প্রগনোস্টিক স্কোর, নটিংহাম প্রগনোস্টিক স্কোর লিখে রাখো, এটা ঘরে আছে, এই যে সব এগুলো থাকতে পারে জানি না, নেটওয়ার্কে আছে এখন। আচ্ছা পরে আসি, এখন আসি, এই ঠিক আছে তাহলে নটিংহাম প্রগনোস্টিক স্কোর, ঠিক আছে আছে। এখন হলো এই হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনে আমরা আর কি কি দেখবো, কি কি দেখবো হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন, যখন আমরা হিস্টোপ্যাথোলজি রিপোর্টটা পাবো কি কি দেখবো, একটা হলো টাইপ অফ দ্য টিউমার, টাইপ অফ দ্য টিউমার, আমরা তো এখনো জানি না যে এটা টিউমারটা কি, টাইপ অফ দ্য টিউমার মানে কোন সেল টাইপের হলো, তারপরে হলো আমরা কি দেখবো, আর কি দেখবো, গ্রেডিং দেখবো, ঠিক আছে। গ্রেডিং দেখবো, গ্রেডিং মানে কি, আসলে যে একদম মুখস্থ আছে না, ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা দেখবো টাইপ অফ দ্য টিউমার, আর একটা হলো গ্রেডিং, আর কি দেখবো, রিসেপ্টর স্ট্যাটাস, রিসেপ্টর স্ট্যাটাস কি কি দেখবো এখানে, ইয়ার হার্ট, ঠিক আছে, ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রোজেস্টেরন রিসেপ্টর, আর হলো হার্ট রিসেপ্টর, ঠিক আছে, হিউম্যান ইন্টারনাল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর, ঠিক আছে। এগুলা আর ভিতরে যাবো না, হ্যাঁ, এগুলা তোমাদের লেভেলে এতটুকুই লাগবে, এগুলার আবার আলাদা আলাদা প্রত্যেকটার ফাংশন আছে, কোনটা ফাংশন ওগুলা আবার, এগুলা কি, এই যে রিসেপ্টর গুলা, এই রিসেপ্টর গুলা হচ্ছে কি, এগুলা কি অনকোজিন নাকি প্রোটো অনকোজিন নাকি টিউমার সাপ্রেসর, অনকোজিন নাকি প্রোটো অনকোজিন, প্রোটো অনকোজিন, এটা হলো প্রোটো অনকোজিন। হার্ট রিসেপ্টর এটা টিউমার সাপ্রেসর, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এগুলো একটু দেখে নিও, এগুলো আমার অনেকদিন আগে পড়া,
মিস হতে পারে। এগুলো খুব কমনলি জিজ্ঞাসা করবে। আচ্ছা, তারপরে হলো পেশেন্টের স্টেজিং ইনভেস্টিগেশন কি কি আছে। একটা তো হলো ডায়াগনোসিস বলে, এখন স্টেজিং এর জন্য কি কি ইনভেস্টিগেশন করতে হবে? চেস্ট এক্সরে করতে পারি, স্ক্যানে পড়ে আসে, আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন, সিটি স্ক্যান করতে পারি। আচ্ছা দাঁড়াও, প্রথমে বলতে হচ্ছে চেস্ট এক্সরে, আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন, বোন স্ক্যান মাথায়, সিটি স্ক্যান অথবা এমআরআই, যে কোনো একটা ইমেজিং করবো আর কি, ঠিক আছে। মোটামুটি এগুলাই। আর কি করা যায়? কিছু কেমিক্যাল মার্কার করা যায়। কেমিক্যাল মার্কার করা যেতে পারে। আচ্ছা, এগুলো একটু করে রাখবো, কোন টিউমার মার্কার কোথায় করা হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা আর কি বায়োকেমিক্যাল টেস্ট আর কি করতে পারি? বিলিরুবিন লেভেল করতে পারি না? লিভারে যদি ইনভলভমেন্ট থাকে বিলিরুবিন লেভেল বাড়বে। এসজিপিটি করতে পারি না? করতে পারি। এগুলো জাস্ট ইম্পর্টেন্ট ওরকম বলবো আর কি, ঠিক আছে। তো এরপরে হলো আসি অপারেটিভ ফিটনেসের জন্য কি কি ইনভেস্টিগেশন করবা। আগের গুলাই বুঝলি না? ঠিক আছে, ওকে। তাহলে ইনভেস্টিগেশন করলাম। এখন আসো ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট কি? আচ্ছা, আমি বলি, এই কোয়েশ্চেনটার উপর ডিপেন্ড করবে তুমি কি ট্রিটমেন্ট দিবা। কোয়েশ্চেনটা যদি তোমাকে এভাবে বলে ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট কি, তখন তোমার অ্যাপ্রোচ হবে স্যার ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট আছে হচ্ছে কেমোথেরাপি, সার্জারি, রেডিওথেরাপি, ঠিক আছে। কেমোথেরাপি, হরমোন থেরাপি, ইমিউন থেরাপি, এরকম 5টা মডালিটিস বলবো। যদি বলে তোমাকে কোয়েশ্চেনটা এভাবে ব্রেস্ট ক্যান্সারের কি কি ট্রিটমেন্ট আছে, যদি তোমাকে এভাবে বলে তোমার পেশেন্টের জন্য কি ট্রিটমেন্ট দিবে, তখন তুমি কি করবে? স্পেসিফিক, এত এটা এটা আছে আমরা এটা বলবো। স্যার ট্রিটমেন্ট ডিপেন্ডস অন স্টেজিং অফ দ্য পেশেন্ট। স্যার আমি তো হিস্ট্রি নিচ্ছি, আমি এরপর স্টেজিং করবো, স্টেজিং এর উপর ট্রিটমেন্টটা ডিপেন্ড করবে। স্যার তোমার থেকে এই অ্যান্সারটা শুনতে চাই, স্যার তোমার থেকে এই অ্যান্সারটাই শুনতে চাই। তুমি এখানে মুখ বইলা জিনিসগুলাকে পাজল করো না আপু, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো স্যার ধরো তোমাকে বললো যে এটা ধরো তোমার স্টেজ 3A, তখন তুমি কি ট্রিটমেন্ট করবে? কি করা যায়? প্রথমে আমরা নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিব। নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি ফলোড বাই মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি, ঠিক আছে। তাহলে এখন নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি যে দিবা, কি কি এজেন্ট দিবা কেমোথেরাপিতে বলো? সাইক্লোফসফেনাইড, সিসপ্লাটিন আর ডক্সোরুবিসিন আর মেথোট্রেক্সেট, এখানে আমরা অত কমনলি দিই না। একটা হলো প্লাটিনাম বেসড কেমোথেরাপি, দেখো লেখা আছে প্লাটিনাম বেসড কেমোথেরাপি, সিসপ্লাটিন, কার্বোপ্লাটিন, এই দুইটা শুনতে চাইবে। আরেকটা আছে অ্যারোমেটাস ইনহিবিটর, এটা কারেক্ট কোথায় দিব? পজিটিভ থাকলে অ্যারোমেটাস ইনহিবিটর। অ্যারোমেটাস ইনহিবিটরের নাম কি? অ্যানাস্ট্রোজল, ল্যাট্রোজল, ঠিক আছে। আর কি আছে? যদি ইআরপিআর পজিটিভ থেকে কি দেওয়া যায়? পোস্টমেনোপজাল, প্রিমেনোপজাল। বলো প্রিমেনোপজাল কি, পোস্টমেনোপজাল কি? প্রিমেনোপজালে ট্যামোক্সিফেন, পোস্টমেনোপজালে অ্যারোমেটাস ইনহিবিটর, অ্যানাস্ট্রোজল, ল্যাট্রোজল। ওর সব এগুলো পরীক্ষায় ধরবে, এগুলো পরীক্ষায় ধরবে, বুঝছো? টেমোক্সিফেন, আর কিছু বলতে পারো আর না পারো? টেমোক্সিফেন, অ্যানাস্ট্রোজল, ল্যাট্রোজল, এগুলা পড়বা। টেমোক্সিফেন কিভাবে কাজ করে? পেশেন্ট কি আমাদের এখানে ভর্তি? পেশেন্টকে কাউন্সিলিং করে, এই পেশেন্টের প্লাস্টিক সার্জারি লাগে। আমরা পেশেন্টকে ব্রেক ড্রেসিং দিতে পারবো না, আমাদের এখানে ব্রেক ড্রেসিং হয় না। সবচেয়ে ভালো হয় যদি সেখানে বার্ন প্লাস্টিকে চলে যায়, দেরি না করে। আমাদের এখানে থাকলে আমরা ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিতে পারি, কিন্তু আলটিমেটলি ওনাদের বার্ন প্লাস্টিকে যাইতে হবে। এভাবে বলেন, যদি থাকতে চায় ওই ইনিশিয়াল ম্যানেজমেন্ট যা দেওয়ার বলেন যে আমাদের এখানে এটা মেইন ট্রিটমেন্ট করে না। এইগুলো রেকর্ড করলাম।
এবার ভাবছিলাম তোমাকে বুঝতে হবে কোন পেশেন্ট তুমি রাখবা কোন পেশেন্ট তুমি রাখবা। এটাও একটা art। বুঝছো? একটু একটা সেটা দিও, এগুলো আবার বাইরে ছেড়ে দিও না, এখন তো বৈষম্য বিরোধী লোকজন চলতেছে। পরে বলবে যে মিট করতে গিয়ে কিভাবে বিরোধী ভাগানো হয়। ভাই আপনার নাম লেখাতে সমস্যা নাই, ঠিক আছে ভাই সমস্যা নাই, আমি হলাম মানে নন গভর্নমেন্ট ট্রেনিং, ভাই ইউকে তো চলে যাবে ঝামেলা হয়ে যাবে কি? নন গভর্নমেন্ট ট্রেনিং, গভর্নমেন্ট ট্রেনিংদের সমস্যা। ঠিক আছে, আসি তাহলে এই নামগুলা পড়বা। ERPR পজিটিভ থাকলে কি দেওয়া যায়? 35 মিনিট। এটাকে আমরা স্টপ করে আরেকটা শুরু করি, তাহলে কম হবে না? অ্যানাস্ট্রোজল, ল্যাক্টোজল। হার্টের জন্য কি দেওয়া যায়? First ট্রাস্টাজোল। এটা কি? হার্সেপ্টিন। এটার আরেকটা নাম হলো হার্সেপ্টিন। করা হয় নাই ব্রেস্ট ক্যান্সার, আগে পড়েছিলাম। হ্যাঁ ট্রাস্টাজোল। এই যে এখানে দেখো, যদি বলে কেমোথেরাপি কি কি দেওয়া যায়, প্রথমে সিসপ্লাটিন, ডক্সোরুবিসিন বললাম। ERPR পজিটিভ যদি থাকে, ERPR পজিটিভ থাকলে প্রিমেনোপজালে কি দেই? ড্যামোক্সিফেন। পোস্টমেনোপজালে কি দেই? অ্যারোমেটাস ইনহিবিটর। এটা কি? অ্যানাস্ট্রোজল, ল্যাক্টোজল, ল্যাক্টোজল অথবা ল্যাক্টোজল। HER2 পজিটিভ থাকলে কি দেই? হার্সেপ্টিন, যেটার আরেকটা নাম কি? ট্রাস্টাজোল। এতটুকু বলতে পারলে স্যাররা মানে কি বলবো এখানে, খুশিতে পাগল হয়ে যাবে। আরো কিছু জিনিস জানতে হবে, মানে পরবর্তীতে জানবা, ইন্টার্ন হয়ে আসো তখন শিখাবো যে ট্রাস্টাজোল হবে, সাইড ইফেক্ট কি, অ্যানাস্ট্রোজল। সাইড এফেক্ট করে ম্যাগট গুলো সরাই দিত।